হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে নিয়ে এসেছি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক বাংলা গ্রামার থেকে, সেটা হচ্ছে সমাজ। দেখো, খুব বেশি ডিটেলসে আমি ক্লাস করাবো না, জাস্ট অল্প অল্প রুলস বলবো, ইম্পর্টেন্ট রুলসগুলো বলবো, তার সঙ্গে কিন্তু তোমাদের কিছু এক্সাম্পল করাবো, যাতে করে তোমাদের শেষ বেলায় আর মাত্র 2 দিন আগে একটা কুইক রিভিশন তোমাদের হয়ে যায়। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। আর এই ক্লাসের পিডিএফটা আমি তোমাদের ক্লাসে শেষে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা টেলিগ্রাম চ্যানেল, আমার যে টেলিগ্রাম চ্যানেল সলিউশন, সেখান থেকে কিন্তু কালেক্ট করে নিও। ওকে, চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। দেখো, প্রথমেই যেমনটা তোমাদের বললাম, খুব বেশি ডিটেলসে যাবো না। এটা একটা 24 পাতার পিডিএফ রেডি করা আছে, তো এত কিছু তোমাদেরকে পড়তে বলবো না, যেগুলো শুধু ইম্পর্টেন্ট আমরা কিন্তু সেটাতেই ফোকাস করব। দেখো, প্রথমেই বলি সমাস কি না। সমাস হচ্ছে নতুন শব্দ গঠনের একটা প্রক্রিয়া। সমাসের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়। বাংলা ভাষাকে সুন্দর করে শ্রুতি মধুর করে তোলার জন্য কিন্তু সমাস ব্যবহার করি, ঠিক আছে। আর বিশেষ কিছু এখানে আমরা জানবো না, কেননা এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় না। সমাসের সংজ্ঞা, সমাসের উদ্দেশ্য কি, এইসব কিছু দেয় না তোমাদের, বা সমসমান পদ কি, বা সমস্ত পদ কি, বা ব্যাস বাক্য কি, সন্ধি সমাসের পার্থক্য তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো, যেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলি যে বাংলা ভাষায় যে সমাস প্রধানত 6 প্রকারের হয়ে থাকে। কি কি সেই 6 প্রকারের সমাস? সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস। তো মূলত এই 6 প্রকারের সমাস কিন্তু আমরা বাংলা ব্যাকরণে বা বাংলা ভাষায় দেখতে পাই। আমি একটু জুম করে দিচ্ছি স্ক্রিনটা, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তো কি বললাম না, সমাসটা মোটামুটিভাবে 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস। চলো এবারে আমরা একে একে তোমাদের, দেখো এখানে কিছু আমি তোমাদের দিয়ে রেখেছি এমসিকিউ টাইপের কোয়েশ্চেন। তোমরা এমসিকিউ টাইপের কোয়েশ্চেনগুলো নিজেরা পিডিএফ দেখে দেখে সলভ করে নিতে পারবে। এখানে সব আনসারও কিন্তু তোমাদের দেওয়া আছে। চলো এবারে আমরা উদ্দেশ্য, সংজ্ঞা এসবে যাব না, মূলত আমরা চলে যাব এবারে দ্বন্দ্ব সমাসে, ঠিক আছে। দ্বন্দ্ব সমাস কি, দেখো এখানে লেখা আছে সুন্দর করে তোমাদের জন্য। দ্বন্দ্ব শব্দের অর্থ হলো জোড়া। যে সমাসে 2 বা ততোধিক পদ মিলে এক পদ হয় এবং উভয় পদের অর্থই কিন্তু প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন দেখো কিছু এক্সাম্পল দেওয়া আছে: ভাই ও বোন থেকে ভাই বোন, ফল ও মূল থেকে ফল মূল, কাগজ ও পত্র থেকে কাগজপত্র, কেনা ও বেচা থেকে কেনা বেচা। দ্বন্দ্ব সমাসে কি হয় না, পূর্বপদ এবং পরপদ ও আর ইত্যাদি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়, ঠিক আছে। দেখো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো তোমরা দেখে নাও। দ্বন্দ্ব সমাস খুব বেশি কঠিন নয়, শুধু এক্সাম্পলগুলো দেখলেই তোমাদের হয়ে যাবে। জমা ও খরচ থেকে জমা খরচ, মুড়ি ও মুরকি থেকে মুড়ি মুরকি, লাভ ও লোকসান থেকে লাভ লোকসান। দেখো আরো কিছু এক্সাম্পল আছে: দেব ও দ্বিজ থেকে দেব ও দ্বিজ, মাতা ও পিতা, গুরু ও শিষ্য, রাজা ও প্রজা, কানা ও ঘুষা, খোকা ও খুকু, গোলা ও গুলি, নদ ও নদী, দাস ও দাসী, খাল ও বিল। দেখো যেগুলো রুলস মুখস্থ করা দরকার সেগুলো একটু রুলসগুলো দেখে যাও, তাহলেই কিন্তু হবে। তো মোটামুটিভাবে দ্বন্দ্ব সমাস তোমরা তো জানো যে ও আর এবং প্রভৃতি যে সংযোজক অব্যয়গুলো থাকে, সেই অব্যয়গুলো যুক্ত করেই কিন্তু আমাদের দ্বন্দ্ব সমাস বেসিক্যালি হয়ে থাকে। তো আশা করি তোমাদের দ্বন্দ্ব সমাস ক্লিয়ার হয়ে গেছে। দেখো এখানে অনেক কিছু দেওয়া আছে তোমাদের, যে দ্বন্দ্ব সমাস কয় প্রকারের হয়। তো এত কিছু তোমাদের কিন্তু করার দরকার নেই, কয় প্রকারের হয় আশা করি তোমরা দ্বন্দ্ব সমাস দেখলেই কিন্তু এখান থেকে চিনতে পারবে। দেখো এখানে অনেক কিছু দেওয়া আছে, বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এত কিছু আমরা করবো না, শুধু তোমরা কি করবে, এখান থেকে এক্সাম্পলগুলো দেখবে, ঠিক আছে। দেখো এখানে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলগুলো তোমরা একটু যাওয়ার আগে চোখ বুলিয়ে দেখে নেবে। আমি একটু বলে দিচ্ছি। দেখো প্রথমেই আছে ভাই বোন, মা বাপ, জিন পরি, দিন দুঃখী, চোর পুলিশ, স্বর্গ নর, দা কুমড়ো, অহি নকুল, শত্রু মিত্র, রাজা প্রজা, সৎ অসৎ, পাপ পুণ্য, আয় ব্যয়, জন্ম মৃত্যু, হাট বাজার, ধন দৌলত, রাজা বাদশাহ, বই পুস্তক, 7 17, 19 20, 9 6, 7 5, মাথা মুন্ডু, হাত পা, নাক মুখ, চোখ কান, মুখ চোখ, রাজা রানী, ভাই বোন, মা বাবা, সত্য মিথ্যা, উঁচু নিচু, ভালো মন্দ, যা তা, যেমন তেমন, যে সে, যথা তথা, যেখানে সেখানে, লেখাপড়া, চলাফেরা, আসা যাওয়া,
ওকে, তো মোটামুটিভাবে এগুলো কিন্তু দ্বন্দ্ব সমাস বিভিন্ন প্রকারের এখানে লেখা আছে, তোমরা চাইলে এগুলো দেখতেও পারো মিলনার্থক, বা শুধু আমার মনে হয় এক্সাম্পলগুলো পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাবে। চলো এবারে আমরা অলুক দ্বন্দ্ব সমাস পড়বো। অলুক দ্বন্দ্ব খুব ইম্পর্টেন্ট একটা সমাস, যে দ্বন্দ্ব সমাসে কি হয়, বিভক্তি লোপ পায় না, তাকে আমরা অলুক দ্বন্দ্ব সমাস বলি। বিভক্তি কিন্তু কোনো রকম ভাবে লোপ পায় না। দেখো দুধে ও ভাতে থেকে কি হচ্ছে, দুধে ভাতে, হাতে ও কলমে থেকে হাতে কলমে, পথে ও ঘাটে থেকে পথে ঘাটে, কোনো রকম কোনো বিভক্তি কিন্তু এখানে লোপ পাচ্ছে না। এবারে আসছি বহুপদী দ্বন্দ্ব সমাস, যেখানে দুইয়ের অধিক পদ মিলে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে আমরা বহুপদী দ্বন্দ্ব বলি। যেমন ইট কাঠ পাথর থেকে ইট কাঠ পাথর, ইট কাঠ ও পাথর আছে এখানে, সাহেব বিবি ও গোলাম, মানে কি অনেকগুলো পদ মিলে কিন্তু সমাসটা হচ্ছে। সাহেব বিবি ও গোলাম, টাকা আনা ও পাই, টাকা আনা পাই। ওকে, তো আশা করি একবার এই এক্সাম্পলগুলো দেখলেই তোমাদের মোটামুটিভাবে দ্বন্দ্ব সমাস ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কিছু তোমাদের রুলস থেকে কিছু প্রশ্নও দেওয়া আছে, তোমরা চাইলে এই প্রশ্ন উত্তরগুলো সলভ করবে একে একে, উত্তরও কিন্তু এখানে দেওয়া আছে। আমি আবারও বলছি, এই তোমাদের পিডিএফটা আমি কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকেই পিডিএফটা পেয়ে যাবে। চলো এবারে আমরা তৎপুরুষ সমাস সম্পর্কে জানবো। তৎপুরুষ কি না, যে সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ এখানে প্রাধান্য পায় তাকে আমরা তৎপুরুষ সমাস বলি। পূর্ব পদে যে বিভক্তি লোপ পায় সেই বিভক্তি অনুসারে তৎপুরুষ সমাসের নাম হয়। যেমন চায়ের বাগানকে আমরা চা বাগান বলছি, গাছে পাকাকে গাছ পাকা বলছি। প্রথম উদাহরণে ষষ্ঠী বিভক্তি লোপ পেয়েছে, রটা লোপ পেয়েছে, তাই এটি ষষ্ঠী তৎপুরুষ। দ্বিতীয় উদাহরণে সপ্তমী বিভক্তি লোপ পেয়েছে, তে এতে, তাই এটাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। দুটি উদাহরণে দেখা যাচ্ছে পূর্ব পদ নয় পরপদের অর্থই কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে। তৎপুরুষ সমাস 9 প্রকারের হয়ে থাকে। দেখো দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নং এবং উপপদ তৎপুরুষ ও অলুক তৎপুরুষ। ঠিক আছে, তো এই তৎপুরুষ সমাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে কিন্তু মন দিয়ে করতে হবে। দেখো দ্বিতীয়া তৎপুরুষে কি হয় না, পূর্ব পদে দ্বিতীয় বিভক্তি কে রে লোপ পেয়ে যে সমাস হয় তাকে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস বলি। যেমন বইকে পড়া থেকে বই পড়া, ভাতকে রাঁধা থেকে ভাত রাঁধা, চিরকাল ব্যাপিয়া সুখ থেকে চিরসুখ, ক্ষণকাল ব্যাপিয়া সুখ থেকে ক্ষণস্থায়ী, চিরদিন ধরিয়া শত্রু থেকে চিরশত্রু। এবারে তৃতীয়া তৎপুরুষ, পূর্বপদে তৃতীয়া বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে আমরা তৃতীয়া তৎপুরুষ সমাস বলি। যেমন ঢেকি দ্বারা ছাঁটা থেকে ঢেকি ছাঁটা, মন দিয়ে গড়া মন গড়া, ঘি দিয়ে ভাজা ঘি ভাজা। এরপরে আরও কিছু এক্সাম্পল আছে, শান বাঁধানো, জুতো পেটা, মধু মাখা, বজ্রাহত, শ্রমলব্ধ, পদাঘাত, মোহান্দ ইত্যাদি। এরপরে চলো চতুর্থী তৎপুরুষ সমাসে। পূর্বপদে চতুর্থী বিভক্তি যেমন কি কে রে জন্য নিমিত্ত তবে লোপ পেয়ে যে সমাস হয় তাকে আমরা চতুর্থী তৎপুরুষ সমাস বলি। যেমন তীর্থের উদ্দেশ্যে যাত্রা তীর্থযাত্রা, দেবকে দত্ত দেবদত্ত, গুরুকে ভক্তি গুরু ভক্তি, ডাকের নিমিত্ত মাসুল ডাক মাসুল। এছাড়াও আরও আছে ছাত্রাবাস, দূতাবাস, আরাম কেদারা, বসত বাটি, মরা কান্না ইত্যাদি। তো মোটামুটিভাবে এই হলো তোমাদের চতুর্থী তৎপুরুষ সমাস। এরপরে চলে আসছে আমরা পঞ্চমী তৎপুরুষ সমাসে। পঞ্চমী তৎপুরুষ সমাস কিনা পূর্ব পদে পঞ্চমী বিভক্তি যেমন হইতে থেকে বা চেয়ে পূর্ব পদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে আমরা পঞ্চমী তৎপুরুষ সমাস বলি। কোনো কোনো পঞ্চমী তৎপুরুষে এর চেয়ে প্রভৃতি অনুসর্গ কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। যেমন রোগ হতে মুক্ত থেকে রোগ মুক্ত, স্কুল থেকে পালানো স্কুল পালানো, পরাণের চেয়ে প্রিয় পরাণ প্রিয়। এছাড়াও হতে পারে জন্মান্ধ, দুগ্ধজাত, পদচ্যুত, রাজচ্যুত, যুদ্ধোত্তর, ক্ষমতাচ্যুত ইত্যাদি। এরপরে চলে আসছে আমরা ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষে কি হয় না, পূর্বপদে ষষ্ঠী বিভক্তি র এর লোপ পেয়ে যে সমাস হয় তাকে আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাস বলি। যেমন রান্নার ঘর রান্নাঘর, বটের তলা বটতলা, পথের মাছ মাঝপথ। এছাড়াও আছে রাজহংস, পিতৃতুল্য, দেশ সেবা, ধান ক্ষেত, খেয়াঘাট ইত্যাদি। ষষ্ঠী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কয়েকটি নিয়ম জেনে রাখা দরকার। দেখো এত নিয়ম কারণ জানার তোমাদের দরকার নেই, শুধু তোমরা এক্সাম্পলগুলো পড়বে তাহলেই কিন্তু হবে। মোটামুটিভাবে এটা জেনে রাখো যে ষষ্ঠী তৎপুরুষে কি হয়, র এর লোপ পেয়ে থাকে। যেমন দেখো এখানে আছে যে রাজার কুমার থেকে রাজকুমার, এখানে কিছু লেখা আছে, দেখো রুলস একটা লেখা আছে যে রাজার জায়গায় রাজ, পিতা মাতা ভ্রাতা স্থানে সমস্ত পদে কি হয়, পিতৃ মাতৃ ভাতৃ হবে। ঠিক আছে, এটুকু মনে রাখো। রাজার কুমার থেকে রাজকুমার, পিতার স্নেহ থেকে পিতৃ স্নেহ, মাতার হৃদয় থেকে মাতৃ হৃদয়। এছাড়াও দেখো কি আছে, সহতুল্য, প্রতিম, প্রায় প্রভৃতি ইত্যাদি শব্দযোগে ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। যেমন গুরুতুল্য গুরুতুল্য, অনুজের প্রতিম অনুজ প্রতিম, ভ্রাতার সহ ভাতৃ সহ, পিতার সহ পিতৃ সম।
এবারে দেখো পূর্ব পদের ইকার দীর্ঘইকার যখন হ্রস্বইকারে পরিণত হয়, প্রাণীর বিজ্ঞান থেকে প্রাণী বিজ্ঞান, স্বামীর গৃহ থেকে স্বামী গৃহ। এরপরে দেখো আছে পরপদে রাজা শব্দ থাকলে সমস্ত পদে আগে বসবে এবং আকার বিলুপ্ত হবে। যদি রাজা শব্দটা থাকে তাহলে কি সমস্ত পদে সেটা আগে বসবে। দেখো হাঁসের রাজা থেকে রাজহাঁস, পথের রাজা থেকে রাজপথ। ওকে, সো বোঝা গেছে আশা করি। এই এক্সাম্পলগুলো তোমরা ভালো করে পড়বে। যেমন দেখো পরে অর্ধ থাকলে সমস্ত পদে অর্ধটা আগে বসবে, পথের অর্ধ, অর্ধপদ, জীবনের অর্ধ, অর্ধজীবন। এছাড়াও আছে দেখো দুগ্ধ, শিশু, ডিম্ব, শাবক ইত্যাদি শব্দ পরপদে থাকলে সমস্ত পদে স্ত্রীলিঙ্গে পরিবর্তিত হয়ে তা পূর্ব পদে বসে। হরিণীর শিশু হরিণ শিশু, ছাগির দুগ্ধ ছাগ দুগ্ধ, হংসীর ডিম্ব হংস ডিম্ব। এরপরে দেখো পরপদে যদি রাজি, পুঞ্জ, গ্রাম, বিন্দ, সুখ প্রভৃতি সমষ্টিবাচক শব্দ যোগেও ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। হস্তির জুত হস্তিঝুত, শিক্ষকের বৃন্দ শিক্ষক বৃন্দ। তো মোটামুটিভাবে আবারও বলছি, তোমাদের এত রুলস মনে রাখার দরকার নেই। দেখো এখানে সপ্তমী তৎপুরুষে আছে, যেখানে তে এতে লোপ পেয়ে যায়। অকালে মৃত থেকে অকাল মৃত, জলে মগ্ন থেকে জলমগ্ন, দিবাই নিদ্রা থেকে দিবা নিদ্রা। অনেক সময় বহুর মধ্যে একজনের শ্রেষ্ঠত্ব বা উৎকর্ষতা বোঝাতেও কিন্তু সপ্তমী তৎপুরুষ হয়। যেমন কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ, পুরুষের মধ্যে উত্তম পুরুষোত্তম। সপ্তমী তৎপুরুষে ব্যাস বাক্যে সময় শব্দ থাকলে সমস্ত পদে তা আগে বসবে। যেমন পূর্বে ভূত ভূতপূর্ব, পূর্বে অশ্রুত অশ্রুত পূর্ব। ওকে, চলো এবারে আমরা নং তৎপুরুষ সমাসে যাই। নং তৎপুরুষ মানে কি, যেখানে নিষেধাত্মক নং অব্যয় যেমন না, ন, নেই, নয় ইত্যাদি পূর্ব পদে বসে যে সমাস হয় তাকে আমরা নং তৎপুরুষ সমাস বলি। ন মিল থেকে অমিল, ন জ্ঞান থেকে অজ্ঞান, ন আদর থেকে অনাদর। এছাড়া অনিচ্ছা, নিখুঁত, অবাধ্য, অসুখ, অদৃষ্ট, অনাধিক ইত্যাদি। নংবাচক অব্যয়ের পরে স্বরবর্ণ থাকলে অন এবং ব্যঞ্জন বর্ণ থাকলে অ বা আ হয়। দেখো এক্সাম্পল এখানে দেওয়া আছে, ন অধিক অনধিক, ন বাধ্য অবাধ্য, ন কাল থেকে আকাল, ন ধোয়া থেকে আধোয়া। দেখো যেমনটা আমি তোমাদের বললাম যে স্বরবর্ণ থাকলে অন হবে, ন এখানে অ আছে তাহলে কি হচ্ছে অন হচ্ছে, আর যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে কি হবে অ বা আ হয়, অবাধ্য বা আকাল হচ্ছে এখানে। চলো এবারে আমরা উপপদ তৎপুরুষ সমাস সম্পর্কে জানবো। দেখো উপপদ তৎপুরুষ সমাসে জানবো যে সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে আমরা উপপদ তৎপুরুষ সমাস বলি। যেমন ধরো এখানে কিছু এক্সাম্পল আছে, ছেলে ধরে যে ছেলে ধরা, পকেট মারে যে পকেট মার, পঙ্কে জন্মে যে পঙ্কজ। এছাড়াও ঠকানো, মনোলোভা, ঘর ছাড়া, গা সহা, ভাত খেকো, কুম্ভকার, সূত্রধর, শাস্ত্রকার ইত্যাদি। এবারে চলো আমরা অলুক তৎপুরুষ সমাস সম্পর্কে জানবো। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে আমরা অলুক তৎপুরুষ সমাস বলি। যেমন তেলে ভাজা তেল ভাজা, তেলে ভাজা, গরুর গাড়ি থেকে গরুর গাড়ি, মাটির মানুষ থেকে মাটির মানুষ। দেখো এখানে কোনো রকম কোনো বিভক্তি কিন্তু লোপ পাচ্ছে না, সেটাকেই আমরা অলুক তৎপুরুষ সমাস বলি। চলো এবারে এখানে কিছু দেখো এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলগুলো তোমরা প্র্যাকটিস করবে। কিছু কিছু এক্সাম্পল এখানে তোমাদের জন্য রয়েছে। এরপরে চলো আমরা দ্বিগু সমাস সম্পর্কে পড়বো। দ্বিগু সমাস কিন্তু খুব ইম্পর্টেন্ট সমাস। সংস্কৃতে দ্বিগু শব্দটি একটি সমাসবদ্ধ, দ্বি শব্দের অর্থ দুই বা গরু, কিন্তু দ্বিগু শব্দের অর্থটি দুটি গরু নয়, কোনো সংখ্যা এখানে বোঝানো হয়। ঠিক আছে, যেমন চৌরাস্তা, এখানে সংখ্যাবাচক শব্দ বা সমাহার বা সমষ্টিকে বোঝায়। যেমন চৌরাস্তা, চার রাস্তার সমাহার, সপ্তর্ষি সপ্ত ঋষির সমাহার, ত্রিকাল তিন কালের সমাহার, সপ্তাহ সপ্ত অহের সমাহার, শতাব্দী শত অব্দের সমাহার ইত্যাদি। ওকে, এবারে চলো এখানে আরো কিছু এক্সাম্পল আছে, পঞ্চবটি, ত্রিপদী, পঞ্চভূত, তেপান্তর, পঞ্চনদ, ষড়ঋতু। এই এক্সাম্পলগুলো তোমরা মনে রাখবে তাহলেই কিন্তু হবে। এখানে আরো কিছু তোমাদের প্র্যাকটিসের কোয়েশ্চেন দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এবারে চলো আমরা তোমাদের কর্মধারয়ী সমাস সম্পর্কে জানবো। কর্মধারয়ী সমাস কি না পরস্পর সম্বন্ধ বিশিষ্ট বিশেষণ এবং বিশেষ্য পদে কিংবা বিশেষ্য এবং বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে আমরা কর্মধারয়ী সমাস বলি। যেমন খাস যে মহল, দেখো বিশেষণ এবং বিশেষ্য এখানে যুক্ত হয়ে সমাস হচ্ছে। ঠিক আছে, কালো যে পেঁচা, কালো পেঁচা। আরো কিছু এক্সাম্পল আছে, আমরা চলো এখানে দেখে নিই। আচ্ছা, কর্মধারয় সমাসটা চার প্রকারের হয়ে থাকে, মধ্য পদলোপী, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। প্রথমে আমরা মধ্য পদলোপী কর্মধারয় সম্পর্কে জানবো, যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্য পদটি লোপ পায়। ওকে, যেমন পল মিশ্রিত যে অন্ন, পলান্ন, স্বর্ণের মতো উজ্জ্বল যে অক্ষর, স্বর্ণাক্ষর,
ছায়া প্রধান যে তরু ছায়াতরু। এছাড়াও জীবন বীমা, সিংহাসন, নাদ জামাই, বনফুল, আয়কর, চাল কুমড়ো এগুলো কিন্তু মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ। এরপরে দেখো আছে উপমান কর্মধারয়ের সমাস। উপমান কর্মধারয় কি না, উপমান এবং উপমিত কর্মধারয় জানতে গেলে কয়েকটা জিনিস আমাদের জানা দরকার। কোনটা উপমান, কোনটা উপমিত। যার সাথে কোনো কিছু তুলনা করা হয় তাকে বলা হয় উপমান, আর যার তুলনা করা হয় তাকে বলা হয় উপমিত। এইটুকু জিনিস জানলেই আমাদের হয়ে যাবে যে যার সাথে তুলনা করা হচ্ছে তাকে উপমান বলে, আর যার তুলনা করে তাকে আমরা উপমিত বলি। চলো এবারে আমরা কিছু এক্সাম্পল এখান থেকে দেখে নিই যে উপমান কর্মধারয়ের সমাসে কি না, উপমাবাচক বিশেষ্য পদের সাথে যখন সাধারণ ধর্মবাচক বিশেষণ পদের সমাস হয় তাকে আমরা উপমান কর্মধারয়ের সমাস বলি। এখানে উপমিত বা উপমেয় পদের কোনো উল্লেখ থাকে না। এক্সাম্পল কিছু আছে দেখো এখানে, মিশের ন্যায় কালো, মিশ কালো, গরুর মতো বেচারা, গো বেচারা, শশকের ন্যায় ব্যস্ত, শশ ব্যস্ত। এছাড়া আরো কিছু এক্সাম্পল আছে, তুষার সাদা, শঙ্খ ধবল, ঘনশ্যাম, হস্তিমূর্খ, বিড়াল তপস্বী, নিমতিতা ইত্যাদি। এরপরে দেখো উপমিত কর্মধারয় সম্পর্কে জানবো। উপমিত কর্মধারয় কি না, উপমানবাচক পদের সাথে উপমিত পদের যে সমাস হয় তাকে আমরা কিন্তু উপমিত কর্মধারয় বলি। যেমন ধরো বাহুলতার ন্যায়, বাহুলতা, মুখ চন্দ্রের ন্যায়, মুখচন্দ্র, ফুলের ন্যায় কুমারী, ফুল কুমারী। এছাড়া অধর পল্লব, নরসিংহ, নয়ন কমল, অধর বিম্ব, সোনামক ইত্যাদি এগুলো কিন্তু উপমিত কর্মধারয়ের উদাহরণ। এরপরে চলো আমরা রূপক কর্মধারয় সম্পর্কে জানবো। উপমান এবং উপমেয়কে অভিন্ন কল্পনা করে যে সমাস হয় তাকে আমরা রূপক কর্মধারয় সমাস বলি। যেমন জ্ঞান রূপ বৃক্ষ, জ্ঞান বৃক্ষ, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। ওকে, আরো কিছু আছে, প্রাণরূপ পাখি, প্রাণ পাখি। এছাড়াও সংসার সাগর, বিদ্যাধন, দেহ পুঞ্জির ইত্যাদি। এবারে দেখো রূপক কর্মধারয় সমাস এবং উপমিত কর্মধারয় সমাসের এখানে সমস্ত পদ দেওয়া আছে, সমাসের নাম দেওয়া আছে। তো মোটামুটি ভাবে কর্মধারয় সমাস কয়েক প্রকারের হয়ে থাকে সেটা এখানে দেওয়া আছে। কর্মধারয় সমাস কি কি প্রকারের হয় দেখো, দুটি বিশেষণ পদের মিলনে একটি বিশেষ্যকে বোঝায়। যেমন শান্তশিষ্ট, চালাক চতুর, হৃষ্টপুষ্ট। দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যিনি দাদা, তিনি ঠাকুর, দাদা ঠাকুর এগুলো কিন্তু কর্মধারয় সমাস। এছাড়াও মৌলভী সাহেব, দেবর্ষি, রাজর্ষি, নরদেবতা। কর্মধারয় সমাসের পূর্বপদে মহৎ বা মহান শব্দ থাকলে সমস্ত পদে সেটি মহা হয়, এবং পরপদে রাজা শব্দ থাকলে সমস্ত পদে সেটি রাজ হয়। যেমন মহান যে রাজা, মহারাজ, মহৎ যে অরণ্য, মহারণ্য, মহান যে নবী, মহানবী। এগুলো কিন্তু কর্মধারয় সমাসের এক্সাম্পল। এছাড়া আরো আছে সুন্দর যে নিয়ম, সুনিয়ম, কুৎসিত আকার, কুৎসিত আকার, কদাকার, কু যে আচার, কদাচার, কুৎসিত যে কথা, কুকথা। এরপরে চলো এখানে কিছু তোমাদের এক্সাম্পল দেওয়া আছে, যেমনটা বললাম তোমরা প্র্যাকটিস করবে পিডিএফ দেখে দেখে। এরপরে আমরা আসবো অব্যয়ীভাব সমাসে। দেখো অব্যয়ীভাব সমাস কি, যে সমাসের পূর্বপদে অব্যয় থাকে এবং পূর্বপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে আমরা অব্যয়ীভাব সমাস বলি। যেমন কুলের সমূপে উপকূল, কর্ণ পর্যন্ত আকর্ণ, মরণ পর্যন্ত আমরণ। অব্যয়ীভাব সমাসে অব্যয় শব্দটি সামীপ্য, বিপসা, অনতিক্রম, অবধি, সাদৃশ্য, যোগ্যতা, অভাব প্রভৃতি অর্থে প্রকাশ পায়। এবারে দেখো কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। নগরের সমীপে উপনগর, কণ্ঠের সমীপে উপকণ্ঠ। এগুলো কি সমাসের আমরা পড়াচ্ছি, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। কুলের সমীপে উপকূল, আমিষের অভাব নিরামিষ, স্ত্রীর অভাব বিশ্রী। এছাড়াও বেহায়া, হাবাতে, দুর্ভিক্ষ, ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণ, দিন দিন, প্রতিদিন, কণ্ঠ অবধি আকণ্ঠ, সমুদ্র থেকে হিমাচল, আসমুদ্র হিমাচল, শৈশব থেকে আরম্ভ করে আশৈশব, বনের সদৃশ উপবন, কথার সদৃশ উপকথা, গ্রহের তুল্য উপগ্রহ, শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি, রীতিকে অতিক্রম না করে যথারীতি, সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য। এছাড়া রয়েছে যথাবিধি, যথাসাধ্য, যথাজ্ঞান ইত্যাদি। এছাড়া আরো এক্সাম্পল আছে, বেলাকে অতিক্রান্ত উদ্বেল, শৃঙ্খলাকে অতিক্রান্ত উচ্ছৃঙ্খল, বিরুদ্ধবাদ প্রতিবাদ, বিরুদ্ধকুল প্রতিকূল, ঈষৎ নত আনত, ঈষৎ রক্তিম আরক্তিম, পশ্চাৎ গমন অনুগমন, পশ্চাৎ ধাবন অনুধাবন, তাপের পশ্চাৎ অনুতাপ, করণের পশ্চাৎ অনুকরণ। এছাড়া বিভিন্ন অর্থে কয়েকটি আরো অব্যয় রয়েছে, যেমন ক্ষুদ্র অর্থে উপগ্রহ, উপসাগর, উপনদী, পূর্ণতা অর্থে পরিপূর্ণ। দেখো এখানে অব্যয়ীভাব সমাসের কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নেবে। এরপরে চলো আসছে আমরা বহুব্রীহি সমাসে। বহুব্রীহি সমাস কি না, যে সমাসে সমসমান পদগুলির কোনোটির অর্থ প্রধানভাবে না বুঝিয়ে তৃতীয় কোনো অর্থ
বোঝায় তাকে আমরা বহুব্রীহি সমাস বলি। যেমন লাল পাড় যার কিন্তু একটা অন্য অর্থ বোঝাচ্ছে, সেটা হচ্ছে লাল পেড়ে। 10 আনন যার, এটা আমরা কাকে বোঝাচ্ছি? রাবণকে বোঝাচ্ছি, এটা অন্য ব্যক্তিকে বোঝাচ্ছি। এটাই কিন্তু বহুব্রীহি সমাস। পরস্পর সম্বন্ধযুক্ত দুটি পদ মিলিত হয় কিন্তু সেখানে অন্য কোনো অর্থ প্রকাশ পায়। চলো এবারে এক্সাম্পল কিছু আমরা দেখে নিই। পিত অম্বর যার পীতাম্বর, মা মরেছে যার মা মরা, সুন্দর গন্ধ যার সুগন্ধি, নীল নয়ন যে রমণীর নীল নয়না, মৃগের ন্যায় নয়ন যে নমরীর মৃগ নয়না, চাঁদের ন্যায় মুখ যে রমণীর চাঁদমুখী। এছাড়া আরও কিছু এক্সাম্পল আছে। সমান গোত্র যার স্বগোত্র, সহপক্ষ যার স্বপক্ষ, পুত্রের সহিত বর্তমান যে স্বপুত্র, দৃঢ় প্রতিজ্ঞা যার দৃঢ় প্রতিজ্ঞ, লব্ধ প্রতিষ্ঠা যার লব্ধ প্রতিষ্ঠা, স্ত্রীর সহিত বর্তমান সস্ত্রীক, নদী মাতা যার নদী মাতৃক, উর্ণ নাভিতে যার উনর নাম, যেটা আমরা কাকে বলি? মাকড়সাকে বলি। চন্দ্র চূড়াতে যার চন্দ্রচূড়, বিচিত্র কর্ম যার বিচিত্র কর্মা, কমলের ন্যায় অক্ষি যার কমলাক্ষ, সুন্দর গন্ধ যার সুগন্ধি, মৎস্যের ন্যায় গন্ধ যার মৎস্যগন্ধা। এবারে দেখো বহুব্রীহি সমাস 8 প্রকারের হয়ে থাকে, এগুলো আমরা একটু দেখে নিই। সমাধিকরণ বহুব্রীহি, যেখানে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে সমাধিকরণ বহুব্রীহি হয়। যেমন বদ মেজাজ যার বদ মেজাজি, লাল পাড় যার লাল পেড়ে, এছাড়া হৃত সর্বস্ব সহদূর উন পাজুরে গৌরাঙ্গ। ব্যাধিকরণ বহুব্রীহি, পূর্বপদ এবং পরপদের কোনটি বিশেষণ না হলে তাকে আমরা ব্যাধিকরণ বহুব্রীহি বলি। যেমন আশিতে বিষ যার আশি বিষ, ঘরে মুখ যার ঘরমুখ। ব্যতিহার বহুব্রীহি, যে সমাসে পরস্পরের মধ্যে একই জাতীয় ক্রিয়া বোঝায় তাকে আমরা ব্যতিহার বহুব্রীহি বলি। এটা আমরা ছোটবেলায় খুব পড়তাম। হাতে হাতে যে লড়াই হাতাহাতি, চুলে চুলে যে মারামারি, চুলে চুলি, কানে কানে যে কথা কানাকানি। এছাড়া আছে দেখো মধ্য পদলোপী বহুব্রীহি সমাস, যে বহুব্রীহি সমাসের মধ্যে মধ্য পদের লোপ হয় তাকে আমরা মধ্য পদলোপী বহুব্রীহি সমাস বলি। যেমন বিড়ালের মতো চোখ যে নমনীর বিড়াল চোখী, মৃগের ন্যায় চোখ যে নারীর মৃগ নয়না। এবারে দেখো নং বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসের বিভক্তি লোপ পায় না তাকে আমরা অলুক বহুব্রীহি সমাস বলি। যেমন ধরো গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। এরপরে দেখো আছে মাথায় পাগড়ি যার মাথায় পাগড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। এরপরে চলো সংখ্যাবাচক বহুব্রীহি সম্পর্কে আমরা জানবো। সংখ্যাবাচক বহুব্রীহি কি? পূর্বপদের সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে তাকে আমরা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলি। যেমন 10 গজ পরিমাণ যার 10 গজি, 4 পায়া যার 4 পেয়ে। প্রত্যয়ান্ত বহুব্রীহি, যে বহুব্রীহির সমাসে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়ে সমাস হয় তাকে আমরা প্রত্যয়ান্ত বহুব্রীহি বলি। একদিকে চোখ যার এক চোখা, দুই দিকে টান যার দো টানা। এছাড়াও দেখো এবারে কিছু এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো মোটামুটিভাবে তোমাদের এখানে সমাস কমপ্লিট হয়ে গেল। আমি চেষ্টা করেছি যতটা মানে কম সময়ে তোমাদের রুলসগুলো অল্প অল্প বলে তার সঙ্গে এক্সাম্পল প্র্যাকটিস করানোর। বেসিক্যালি তোমরা এই দুদিন কিন্তু এক্সাম্পলগুলোই দেখে যাবে, যদি সময় থাকে তো রুলসগুলো একটু চোখ বুলিয়ে নেবে। এগুলো করলেই কিন্তু তোমরা পরীক্ষায় সমাজটা যদি তোমাদের প্রশ্ন দেয় এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, সো আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা টপিকের সঙ্গে। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করতে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।